ওকে, সো আমাদের এই কথা ছিল যেটা সিস্টেম ডিজাইনের নেক্সট ক্লাস ছিল আমাদের ব্যাক অফ দ্য এনভেলপ এস্টিমেশন, এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমার লাগছে যে এটা আলাদা একটা টপিক হওয়া উচিত হয়েছিল না, কিন্তু যদি আমরা যেহেতু বলছি এই জন্য এটার উপর একটা শর্ট আলোচনা হয়ে যাক। সো এটা অ্যাকচুয়ালি যদি সহজ ভাষায় বলি, এটা কিছু না, এটা হলো কি আমরা যখন কোনো কিছু হিসাব নিকাশের জন্য আন্দাজ লাগাই আর কি, ওইটাই আর কি। তো এটাই বুঝায়। সো অবশ্যই এটাতে আমরা কিছু একটা শেখার চেষ্টা করব এই ক্লাসে। জাস্ট এমন না যে আমি এই বললাম যে সব কিছু আন্দাজ দিয়ে করে ফেলবো। কিছু স্ট্যান্ডার্ড শেখা যায়, যে যেটা আমরা এস্টিমেট করব এবং কিভাবে করা যায় ওই মেথডটা হয়তো দেখি আর কি আমরা, ঠিক আছে? সো প্রথম জিনিস, কিছু জিনিস জানা দরকার। আমি যখন একটা সিস্টেম ডিজাইন করব, তো ব্যাক টু দ্য এনভেলপ অফ এস্টিমেশন দ্বারা বোঝায় যে আমি ডিজাইন করার আগে যে কাজগুলো করব ওইটা, যে আমার সিস্টেমটা কতটুকু রিকোয়ারমেন্ট আছে তার স্টোরেজের অথবা মেমোরির, বা কি কি বেস্ট কেসেস আমরা জানি, এবং আমাদের কি কি কেস আমরা কি অ্যাচিভ করতে চাই, ঠিক আছে? তো এগুলো আগে হিসাব করতে হবে। তো আমরা তিনটা ভাগে ভাগ করবো আজকের ক্লাসটাকে। ফার্স্টটা হলো গিয়ে কিছু বেসিক বেস্ট কেস, আবারও বেসিক, একদম বেসিক, ওইগুলো জানাই উচিত। সেকেন্ডটা হলো গিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যাভেলেবিলিটি, যে 9.99, 9.999 ওইটা দ্বারা কি বোঝায় ওইটা বুঝবো। আর লাস্টলি আমরা দেখবো যে একটা স্টোরেজ এস্টিমেশন কিভাবে করতে হয়। অবভিয়াসলি আমরা একটা বই ফলো করি, ওইটার মধ্যে যেভাবে আছে জিনিসপত্র ওইটাই আমরা ফলো করতেছি। আমরা সুন্দরভাবে তিনটা ভাগে ভাগ করলাম আর কি জিনিসটাকে। ফার্স্ট যেটা হলো গিয়ে আহ, মুখে বললেও হয় আমার, যে প্রথম জিনিসটা এটা হলো গিয়ে যে মেমোরি ভার্সেস ডিস্ক। সো মেমোরি হলো কি ওই যে আমাদের র্যাম যেটা আর কি, আর ডিস্কটা হলো গিয়ে যেটা পারসিস্টেন্ট মেমোরি যেটা আর কি, যেটা ইউজ করে। তো এই ক্ষেত্রে হলো গিয়ে মেমোরি অনেক ফাস্ট, ওটা অবভিয়াসলি আমরা জানি, এবং ডিস্ক অনেক স্লো। সো আমরা চেষ্টা করি যখনই আমরা কোনো সিস্টেম ডিজাইন করব, আমরা যাতে মেমোরিটাকে ইউজ করতে পারি, যত বেশি পারবো এটা কিন্তু আমাদের জন্য ভালো, ওইটা ফাস্ট রিড করতে পারে এবং ডিস্ক কিন্তু স্লো। সো এটা আমাদের যাতে মাথায় থাকে। এবং এটাও এস্টিমেশনের একদম এটার মধ্যে পড়ে, যে আমরা অ্যাকচুয়ালি আগে মেমোরিটাকে ইউজ করার চেষ্টা করবো যদি পসিবল হয়। সেকেন্ড যেটা ওইটা হলো গিয়ে কম্প্রেশন। সেকেন্ড যেটা ওইটা হলো গিয়ে কম্প্রেশন সিম্পল কম্প্রেশনগুলা খুবই এফিসিয়েন্ট হয়, সিম্পল কম্প্রেশনগুলা। তো সিম্পল কম্প্রেশন করা কখন উচিত, আমরা যখন কোনো একটা ডাটা পাঠাবো নেটওয়ার্কের থ্রুতে, তখন আমাদের কম্প্রেশন করাটা উচিত আর কি, যাতে ডাটাটা আরও তাড়াতাড়ি যেতে পারে। এটা একটা ভালো জিনিস জানা, এটা এজমশন না, এটা এস্টিমেশন কাইন্ড অফ। তো এটা করা উচিত। সেকেন্ড হলো গিয়ে আরেকটা জিনিস আছে, ওইটা হলো গিয়ে যে আমাদের এইচ সার্ভার যেটাকে আমরা বলি, যখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডাটা পাঠাইতেছি, তো হতে পারে আমার এক জায়গায় সার্ভার আছে এবং আমার যে ক্লায়েন্ট সে অন্য একটা জায়গার মধ্যে। তো এইসব কেসে আমাদের এইচ সার্ভার ইউজ করা উচিত, যে যেখানে আছে তার নিকটবর্তী জায়গার বা নিকটবর্তী সার্ভারের মধ্যে রাখা ডাটা। যেমন লেটসে কোনো একটা জিনিস, কোনো একটা কোম্পানি ইউএসএতে আছে আর বাংলাদেশি ক্লায়েন্ট আছে। সো ওটা ইউএসএ থেকে বাংলাদেশ আসতে কাইন্ড অফ অনেক বেশি সময় লাগবে। সো যদি ইন্ডিয়াতে কোনো এইচ সার্ভার থাকে তো ওইটা অনেক বেশি ফাস্টার আসবে। সো আমরা ডিজাইন করার সময় এই জিনিসটাও মাথায় রাখবো যে এইচ সার্ভারটা আমরা কাজে নিতে পারি। ওকে, তো 3 নম্বরটা হলো গিয়ে এইচ সার্ভার। এই সিম্পল জিনিসপাতি, এই সিম্পল তিনটা জিনিস বললাম, বেশি কিছু না, যেগুলো বইয়েও বলা আছে। সো এই তিনটা জিনিস হলো কি আমরা এগুলা জানি, এবং এগুলো আমরা সিস্টেম ডিজাইন এইগুলা দ্বারা ইনফ্লুয়েন্স হবে আর কি, ঠিক আছে? তো আবারও ব্যাক টু দ্য এনভেলপ এস্টিমেশনের কোনো লিমিট নেই, যে কি কি জানতে পারবো এটারও কোনো লিমিট নেই। আমরা তিনটা জানলাম, এর মানে না যে তিনটেই জানতে হবে, বা হাজার হাজার জিনিসপাতি জানা যায়। তো আমরা এই তিনটাতে সীমাবদ্ধ থাকবো বইকে ফলো করা হিসাবে। কিন্তু আরো অনেক জিনিস যেগুলো জেনে আমাদের ডিসিশন ইনফ্লুয়েন্স হতে পারে, আবারও সিনারিও বেস এগুলোও চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা ধরলাম যে এগুলো মোটামুটি কাইন্ড অফ স্টেবল থাকবে বিভিন্ন সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে। হ্যাঁ, সো আমরা আমাদের নেক্সটটাতে যাবো। নেক্সট হলো গিয়ে আমাদের অ্যাভেলেবিলিটি বুঝবো, যে 9.99 এটা কি বুঝে। আপাতত আমাদের এটা ফার্স্ট স্টেপ ছিল আর কি। ওকে, সো আবারও আমরা যেটা শিখতেছিলাম যে ব্যাক টু দ্য এনভেলপ অফ এস্টিমেশন কিভাবে করতে হয়। সো আমরা প্রথমে দেখলাম যে কি কি জিনিস আমাদের ইনফ্লুয়েন্স করতে পারে ডিসিশনকে। সিম্পল বেসিক তিনটা জিনিস দেখছি। সেকেন্ডলি আমরা দেখতে পারি যে আমাদের অ্যাচিভ কি করতে হতে পারে বা গোল কি হতে পারে। সো এখানে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, এসএলএ বলে এটাকে। অনেক কোম্পানি, লেটস সে আমার একটা কোম্পানি আছে, কোম্পানি এ একটা সার্ভিস প্রোভাইড করে 10 জনকে, যে তাদের বিভিন্ন তথ্য তারা সার্ভারে হোস্ট করে রাখে। আমি কোম্পানি বি, আমি গিয়ে বললাম ওই 10 জনকে বললাম আমাদের কাছ থেকে সার্ভিসটা নিন। ওরা বললো কেন নিবো আমি তোমাদের কাছ থেকে? তো আমি বললাম যে আমি
99.999% অ্যাভেলেবিলিটি দিতে পারবো আর কি। মানে আমার সার্ভার এর চেয়ে কম সময়, এর চেয়ে বেশি সময় আপ থাকবে, এর চেয়ে কম কখনো ডাউন টাইম এর চেয়ে কম হবে না আর কি। মানে আমার এত টাইম আপ থাকবে, 99.999% সময় আপ থাকবে, এটা আমি বলে দিলাম, গ্যারান্টি দিলাম। যদি এটা থেকে কম হয় আমি তাদের কম্পেনসেশন দিতে হবে বা ক্ষতিপূরণ দিতে হবে সামহাও, এরকম কোনো একটা এগ্রিমেন্ট করতে পারি। এটা করে আমি অ্যাকচুয়ালি আমার কাস্টমার নিতে পারি। সো এইভাবে অ্যাকচুয়ালি অনেক এগ্রিমেন্ট হয় যে আমার কতটুকু আপ টাইম থাকবে আর কি, ঠিক আছে। সো আমি প্রথমে গেলে যখন দেখতাম লাগতো যে বাহ, মানে 99.999 5টা 4টা 9 লাগাইতেছে, অনেক সময় মনে হয় আউট টাইম থাকবে। এটা অ্যাকচুয়ালি অনেক বেশি সময় না, এটা বাৎসরিক হিসাব। সো 99% কাইন্ড অফ বুঝায় যে পার ডেতে 14 মিনিট ডাউন থাকতে পারে সে। এটা তো 99% বুঝায়, কিন্তু তা 99 ধরা বুঝায় যে পার ডে নট ইয়ার, পার ডেতে 1.44 মিনিট, এটা হিউজ একটা টাইম। মানে একদিনের জন্য বাৎসরিক হিসাব হলে আরো বেশি হয়ে যায়, এত সময় ডাউন থাকতে পারে। সো বোঝা যাইতেছে এগুলো সেকেন্ড, মিলি সেকেন্ড। মানে 4টা 9 থাকলে এটাও পার ডেতে 80 মিলি সেকেন্ড ডাউন থাকবে। যদি শুনতে অল্প লাগে, বাৎসরিক হিসাব করলে মিনিটে চলে যাবে আর কি। সো এটা অ্যাকচুয়ালি মেনটেন করা হয়, তো এত টাফ না। এই জন্য বিভিন্ন কোম্পানি কিন্তু 5টা 6টা 9টা, মানে এডাব্লিউএস মেবি কোনো একটা সার্ভিসের জন্য 9টা 9 পর্যন্ত অ্যাভেলেবিলিটি সাপোর্ট দেয় অ্যাকচুয়ালি। সো এটা হলো গিয়ে গোল, এগ্রিমেন্টটা হলো গিয়ে গোল, যে আমি এতটুকু অ্যাভেলেবিলিটি অর্জন করব। সো আমি যখন কোনো কিছু সিস্টেম ডিজাইন করতেছি, আমার যে ভেক্টর এনভেলপে এস্টিমেশন হওয়া উচিত যে আমি এই পরিমাণ অ্যাভেলেবিলিটি আমার সিস্টেমের জন্য তৈরি করবো আর কি। হ্যাঁ, ওকে। সো লাস্ট স্টেপ আমাদের এস্টিমেশনের ক্ষেত্রে আমরা আবারও 3টা জিনিসে ভাগ করছি আমার বোঝার সুবিধার্থে। প্রথমটা হলো আমরা যে কি জিনিসগুলো ইনফ্লুয়েন্স করতে পারে এস্টিমেশন করার জন্য। সেকেন্ড হলো গিয়ে যে আমাদের কি গোল অ্যাচিভ করতে হবে, ওইটা একটা জিনিস। আমি একটা দেখছি যে অ্যাভেলেবিলিটি অনেকের গোল ডিফারেন্ট হতে পারে, এটা বলা উচিত। আর লাস্ট জিনিস যেটা আমাদের অ্যাকচুয়াল দরকার, যে ক্যালকুলেশনটা, যেটার পরে আমরা সিস্টেম ডিজাইন শুরু করি আর কি। তো এই জিনিসটা হলো গিয়ে ফার্স্ট, মানে ব্যাক টু দ্য এনভেলপ এস্টিমেশন হলো আমরা সিস্টেম ডিজাইন করার আগে করি আর কি, ঠিক আছে। তো এই ক্যালকুলেশনটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের বুঝতে হয় জিনিসপাতি। তো আমরা একটা উদাহরণ দিব, বইয়ের উদাহরণটাই নিব আমরা, যে টুইটারের কিউপিএস, মানে কোয়েরি পার সেকেন্ড, কিউপিএস এবং স্টোরেজ রিকোয়ারমেন্ট বুঝার চেষ্টা করব। টুইটারের কিউপিএস, কোয়েরি পার সেকেন্ড এবং স্টোরেজ রিকোয়ারমেন্টটা আমরা বুঝার চেষ্টা করব যে কি হতে পারে। সো আমরা যদি একটু, তো এটা কিন্তু আরো দুই ভাগে ভাগ করা যায়, ক্যালকুলেশনটাকেও দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো গিয়ে অ্যাজাম্পশন, তারপরে হলো গিয়ে এস্টিমেশন। তো অ্যাজাম্পশন, আমি এজাম করলাম যে আমার টুইটারে 300 মিলিয়ন ইউজার আছে, ডেইলি অ্যাক্টিভ ইউজার, ঠিক আছে। এবং প্রত্যেক ইউজার ধরলাম যে পার ডেতে 2টা পোস্ট করে, অন এভারেজ 2টা টুইট করে। তারপরে যার মধ্যে 10% টুইট পার ডেতে মিডিয়া ফাইল থাকে, মানে মিডিয়া পোস্ট করে মানুষজন। এক্সাম করলাম যে এতটুকু ইউজার আছে, ডেইলি অ্যাক্টিভ ইউজার, প্রত্যেকে এভারেজে 2টা টুইট করে এবং 10% এই টুইটগুলোর মধ্যে আমার মিডিয়া ফাইল হয় আর কি। তো এখন যদি আমি ইয়ে করি, হ্যাঁ সরি, এটা অ্যাকচুয়ালি মান্থলি ধরলাম আমি, আবারও জাস্ট বইয়ের সাথে মিলানোর জন্য মান্থলি ধরলাম। আর যেহেতু এটা আমি পার ডে ধরতেছি, 2টা টুইট পার ডে, আর তারপরে 10% এটাও পার ডে কাইন্ড অফ। সো আমি এখন ইয়েটাকে, মানে আমার মান্থলি ইউজার তো হলো গিয়ে 300 মিলিয়ন, আমি অ্যাজুম করলাম যে এর মধ্যে 50% হলো গিয়ে ডেইলি অ্যাক্টিভ থাকে, এর মধ্যে 50% ডেইলি অ্যাক্টিভ থাকে। এবং আমার এখানে 2টা জিনিস হিসাব করতে হবে, একটা হলো গিয়ে কিউপিএস, কোয়েরি পার সেকেন্ড, আর স্টোরেজ রিকোয়ারমেন্ট, মানে কতটুকু স্টোরেজ দরকার আমার এই তথ্যগুলো রাখার জন্য। এবং স্টোরেজ ধরলাম আমি 5 বছরের জন্য রাখবো, এটাও অ্যাজুম করলাম যে আমি প্রত্যেকটা ইনফরমেশনগুলো 5 বছরের জন্য স্টোর করতে চাই। মানে 5 বছরে আমার কতটুকু স্টোরেজ লাগবে ওইটা আমি বাইর করবো আর কি। ওকে, সো ফার্স্ট অফ অল শুরু করি আমরা কিউপিএস এর জন্য, ঠিক আছে। সো হ্যাঁ, কোয়েরি পার সেকেন্ড, তো 300 মিলিয়নের 50% কত হয়ে গেল? 150 মিলিয়ন, ঠিক আছে। তো 150 মিলিয়নের মধ্যে আমার যদি কোয়েরি করতে হয় পার সেকেন্ডে কয়টা কোয়েরি করা পসিবল, ওইটা আমার দেখতে হবে আর কি। তো এটা কিন্তু ডেইলি। সো ডেইলিটাকে আমি যদি সেকেন্ডে দিয়ে ভাগ করি, তাহলে আমার 24 ঘন্টার যত হয়, মানে 24 × 60 × 60 তো বেসিক্যালি এটা দিয়ে ভাগ করলে আমি অ্যাকচুয়ালি একটা মান পাবো, অ্যাপ্রক্সিমেটলি 3500 হয় মেবি,
3500 অথবা 7000, 3500 হয়। ওকে, সো অ্যাপ্রক্সিমেট 3500 হয়। এটা হলো গিয়ে পার সেকেন্ডে এতগুলো রিকোয়েস্ট আসতে পারে। প্রত্যেকে যেহেতু দুইটা টুইট করে বা দুইটা টুইট হয়তো আমার রিট্রিভ করতে হবে, তো আমি জিম করলাম আমার যে রিকোয়েস্টগুলো আছে ডাবল হয়ে যাবে, কারণ পার ইউজার দুইটা করতেছে। তো হিসেবে অ্যাপ্রক্সিমেটলি আমার 7000 কোয়েরি রিকোয়েস্ট হতে পারে পার সেকেন্ডে। তো আমি যদিও কোনো কিছু ডিজাইন করি যেখানে আমার কোয়েরি পার সেকেন্ড হ্যান্ডেল করতে হবে, তো ওই ক্ষেত্রে আমার এজুম করতে হবে যে আমার টুইটারের ক্ষেত্রে পার সেকেন্ডে 7000-এর মতো কোয়েরি আসতে পারে। তো আমি যদি 7000, আমি সেফটির জন্য এটাকে 10,000 নিব। 10,000 যদি হ্যান্ডেল করতে পারি তাহলে আমি টুইটারের ক্ষেত্রে কাজগুলো হ্যান্ডেল করতে পারবো। সো এটাই হলো গিয়ে প্রথমে আমি এক্সাম করছি বিভিন্ন জিনিস, যে ধরলাম যে এই যে 50% অ্যাক্টিভ থাকবে এটা বাড়াই করতে হয়। আর তারপরে আমি করছি আর কি, এস্টিমেশন করছি যে কতটুকু রিকোয়েস্ট হতে পারে পার সেকেন্ডে যাতে আমি হ্যান্ডেল করতে পারি। এটা হলো গিয়ে কিউপিএসটা। স্টোরেজটা যদি আমি একটু দেখি, যে স্টোরেজটার জন্য আমার কিছু একটা আবারও ডাটা ধরে নিতে হবে। যেমন আমি যেটা ধরতে পারি যে আমার প্রত্যেকটা টুইটের একটা আইডি আছে, তারপরে টুইটের টেক্সট আছে, তারপরে টুইটের মিডিয়া ফাইল আছে। তো মিডিয়া ফাইলকে আমি 1 MB ধরতে পারি, এক্সাম করলাম এভারেজে। এগুলা ধরলাম 10 KB 10 KB ধরতে পারি। 10 KB এটাকে টেক্সট আইডি 10 KB বেশি ধরে ফেলছি, আর টেক্সটটাকে 100 KB ধরলাম আর কি। এটা এজুম করতে পারি যে একটা পোস্টে এতটুকু জিনিস থাকে। তো আমি যদি এখন দেখি যে আমার ডেইলি অ্যাক্টিভ ইউজার কত, 150 মিলিয়ন ছিল। তো 150 মিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার, ওরা প্রত্যেকে দুইটা করে, তো কাইন্ড অফ পার ডেতে আমার 300 মিলিয়ন পোস্ট হতে পারে, যার 10%, সো বেসিক্যালি 3 মিলিয়ন। তো 3 মিলিয়ন মিডিয়া ফাইল সহ পোস্ট হতে পারে আর কি। তো সো আবারও আমার যেহেতু শুধু কোনো পোস্টে যদি আইডি টেক্সট থাকে, ওইটার মেমোরি আমার এত বেশি না, আমি ওটা ইগনোর না, মানে ওইটা আমি হিসাবে আপাতত না আনি। আমার ওই 10% জন্য এই হিসাবটা আসবে, মানে বেসিক্যালি 3 মিলিয়ন ইন্টু 1 MB। সো যত হয় ওইটা ইন্টু আবার 5 বছর গুণ দিতে হবে আর কি। তো গুণ দিয়ে প্রবাবলি আমার ডাটা এস্টিমেশন আসে হলো গিয়ে আনুমানিক 55 পেটাবাইট। 55 পেটাবাইট আসে। সো অতটুকু মেমোরি আমার 5 বছরের জন্য লাগবে আর কি। তো আমি যদি এটার জন্য কোনো মেমোরি বানাই, আমার খেয়াল রাখতে হবে যে এতটুকু মেমোরি যাতে সাপোর্ট করতে পারে টুইটার আর কি। সো হ্যাঁ, সো এই জিনিসপাতিগুলো কিন্তু আমার যে কোনো সিস্টেম ডিজাইনের করার আগে আগে করতে হবে। অ্যাজাম্পশন, ক্যালকুলেশন বা কী লাগতে পারে বা কী দরকার একটু করার পরে তারপরে আমাকে কী করতে হবে, সিস্টেম ডিজাইনে ঢুকতে হবে আর কি। সো হ্যাঁ, এটা একটা টেকনিক জাস্ট। আবার ওইগুলো ম্যাক্সিমামই হলো গিয়ে এস্টিমেশন বা গেস ওয়ার্ক। এটা করার পর এইটা আমাদের সিস্টেম ডিজাইন করতে মানে আরো সুবিধা দিবে বা ক্লিয়ার করবে আমার কি দরকার অ্যাকচুয়ালি, কার জন্য দরকার, কতটুকু দরকার আর কি। তো হ্যাঁ, এটাই।